দুই জেন্ডারকে বোঝাচ্ছি, শুধু আবার কেউ মনে করবেন না যে শুধু পুরুষ বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম। তারা একটা অত্যন্ত ভালো কাজ করেছেন যে দেশের এই সংকটময় জাতির মধ্যে নারীদের অবদানটি সবচেয়ে বেশি, এটা আমার বিশ্বাস। এই জন্যে যে শুধু জন্ম দেওয়া নয়, তাকে লালন করা, তারপরে তাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য তার যে সংগ্রাম, তার পরিবারকে রক্ষা করবার যে তার যে সংগ্রাম, এবং যারা দায়িত্ব পান তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে মানব সভ্যতার যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশে একটা অত্যন্ত বড় ভূমিকা রেখেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যে যিনি মূল প্রবন্ধটি পাঠ করেছেন ডক্টর শহীদা রফিক, অত্যন্ত জ্ঞানগর্ভ একটি প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন, যার মধ্যে আমরা অনেক কিছু জানতে পেরেছি যে জিনিসগুলো হয়তো সকলের জানা নেই, এবং এই সমস্যাটিকে তিনি সামনে তুলে আনতে সক্ষম হয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আজকে যে বিষয়টি আপনাদের সামনে অবতারণা করা হয়েছে, দেখেছেন যে মুন্সিগঞ্জের একজন 9 বছরের প্রতিবন্ধী শিশুকে, অর্থাৎ সে কথা বলতে পারে না, তাকে কিভাবে 3 জন দর্শন করেছে এবং তাকে অত্যন্ত আহত অবস্থায় সে এখন ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস যে ওয়ার্ড আছে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আমাদের গণমাধ্যমের ভাইদেরকে, এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিয়ে সামনে তুলে নিয়ে আসবেন। এটা না হলে আজকে যে বিষয়গুলো নিয়ে সত্যি একটা কনসার্ন দেখা দিয়েছে যে কতগুলো বিষয় মিডিয়া এড়িয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন আপনার যুক্তিতে তারা এড়িয়ে যান, কিন্তু সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মিডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যেই কতগুলো বিষয় সামনে তুলে নিয়ে এসছেন। আজকে যে পারুল বেগমের কথা, নোয়াখালীর, যেটা আপনার সুবর্ণচরে যে ঘটেছে, এটা কিন্তু সামনে এসছে মিডিয়াদের কারণেই। পরবর্তীকালে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের যারা নারী সংগঠনগুলো করছেন, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু তারা একমাত্র বাম সংগঠনটি ছাড়া আর কেউ কিন্তু সেইভাবে এগিয়ে আসতে পারেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। বিশেষ করে আমি বলবো যে আমাদের দলের ক্ষেত্রেও, বিএনপির দলের, মহিলা দলের ক্ষেত্রেও এই বিষয়টা নিয়ে সেইভাবে এগিয়ে আসা হয়নি। আসলে এই জিনিসটা আরো জোরালোভাবে আগে আসতে পারত। আমি আজকে এখানে আলোচনা হয়েছে, আলোচনাগুলো অত্যন্ত ভালো আলোচনা হয়েছে বলে আমি মনে করি। বিষয়টি তো আপনার শুধুমাত্র আজকের না, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আপনার বহু পুরনো বিষয়। নারীদের উপর নির্যাতন, নারীদের সহিংসতা, এটা বিভিন্ন কারণ আপনারা ব্যাখ্যা করেছেন, প্রবন্ধের মধ্যেও ব্যাখ্যা আছে। একটি বিষয় যেটা আমি সবসময় মনে করি যে সবকিছুই নির্ভর করে কিন্তু আপনার রাষ্ট্রের উপরে, সমাজের উপরে। রাষ্ট্রের চরিত্র কি, সমাজের চরিত্র কি, তার উপর নির্ভর করবে যে তার নাগরিক, যে পুরুষ হোক বা নারী হোক, তার আপনার অধিকার কতটুকু রক্ষা হচ্ছে, তার নিরাপত্তা কতটুকু দেওয়া যাচ্ছে। যে দেশে জনগণের কোনো নিরাপত্তা নেই, যে দেশে সংবিধান সম্মত একটি নির্বাচন করতে গিয়ে রাষ্ট্রকে ব্যবহার করা হয়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার পুরো দখল করে নেওয়া হয়, সেখানে আপনার এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যে বিচার পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই। এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আজকে মূল বিষয়টা হচ্ছে কিন্তু আপনার রাষ্ট্রের চরিত্র, সমাজের চরিত্র এবং রাজনীতি কি চলছে এখানে। আমরা সবাই জানি যে বাংলাদেশে গত 10 বছর ধরে এখানে একটি দলের শাসন চলছে এবং তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা রাষ্ট্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছে। অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং আজকে দুর্ভাগ্যজনকভাবে যে দেখুন
একটি গত নির্বাচনে আমরা দেখলাম যে একটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হলো না, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদেরকে ব্যবহার করা হলো। এর চেয়ে ভয়াবহ ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার তার কিছু হতে পারে না। এবং সেই দিনই গণতান্ত্রিক যে চরিত্র ছিল বাংলাদেশের, সেই চরিত্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজকে সংসদ চলছে, এই সংসদ কার কথা বলবে? এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে? বলবে না। কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে, সম্পূর্ণ তাদের আছে। এই সংসদের তো নৈতিক কোনো বৈধতা নেই, নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে, এবং একটা, আমি যেটাকে সবসময় মনে করি, এটা একটা নিষ্ঠুর প্রহসন হয়েছে গোটা জাতির প্রতি। আজকে আমি দেখি পত্রপত্রিকায়, আপনাদের টকশোগুলোতে, টেলিভিশনে বিএনপির কি কি ত্রুটি সেটা বের করার চেষ্টা করা হয়। আর যে আওয়ামী লীগ যে সম্পূর্ণ রাষ্ট্রকে ধ্বংস করে দিল, সংবিধানকে লঙ্ঘন করলো, এবং সম্পূর্ণ যে মূল্যবোধগুলো আমরা অর্জন করেছিলাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, যে চেতনাকে নিয়ে আমরা সামনে যুদ্ধ করেছিলাম, সবকেই যে ধ্বংস করে দিল। এই বিষয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেইভাবে কথা আসে না, কথা বলে না। এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা আজকাল টেলিভিশন টকশোতে তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের যারা যান, তারা ওই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখাতে থাকেন, যে কোথায় বিএনপি ভুল করলো, কোথায় ঐক্যফ্রন্ট ভুল করলো। আর আওয়ামী লীগ যে ভুল নয়, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিল, সেই বিষয়ে কথা বলার সাহস কারণ নেই। বন্ধুগণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা যেটা সবসময় আমার কাছে মনে হয়েছে, আমার যতটুকু আমি জানি সেখান থেকে মনে হয়েছে, যে একটা ফ্যাসিবাদ যখন চলে, সেখানে তার সর্বপ্রথম কাজটা কি থাকে? একটা ভয় সৃষ্টি করা, একটা ত্রাস সৃষ্টি করা, সমস্ত জনগণের মধ্যে, সব শ্রেণীর জনগণের মধ্যে, সব স্তরের জনগণের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া। এই ভীতিতে তার বাসে বসেও কেউ কথা বলতে চান না, রেস্টুরেন্টে বসেও কথা বলতে চান না। এইখানে বসে আমি যদি চা খেতে যাই প্রেস ক্লাবে, আশেপাশে তাকিয়ে দেখি যে কে আছে না আছে। এইভাবে যদি এই তাদের সাকসেসটা এই জায়গায়, তারা এইভাবে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে, যে ভয় ভীতির ফলে এখন আর কেউ কথাই বলতে চায় না। এটা দিয়ে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। হয়েছে তো আজকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা দেখবেন, শুধু এটা আমাদের কথা নয়, আমরা রাজনীতি করি, একটা বিরোধী দল, আমাদের কথা শুধু নয়, আজকে দেশের সমস্ত আপামর জনগণ, সাধারণ মানুষজন গেলে জিজ্ঞেস করে, ভাই এটা কি হলো? এটা কি নির্বাচন হলো? কোথায় গেলাম? আজকে দেখুন, ইকোনমিস্টের পত্রিকা তারা ক্যাপশন করছে, অবিচিয়ারি টু ডেমোক্রেসি, গণতন্ত্রের মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে যে বাংলাদেশে এখন একটা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যেটা ছিল। আমাদের অভিযোগটা কোথায়? যে এই দেশের মানুষ 1935 সাল থেকে ভোট দিয়ে আসছে, এবং তারা গণতন্ত্রকে ভোগ করেছে, গণতন্ত্রের অধিকারগুলো ভোগ করেছে। আজকে সেই দলটি, যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আজকে আবার এই একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সুধীবৃন্দ, আজকের যে সমস্যা এবং যে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যাগুলোর মূল জায়গাটি হচ্ছে আপনার রাষ্ট্রের চরিত্র। এই সমস্যার মূল জায়গা হচ্ছে আপনার সমাজের চরিত্র। সেই রাষ্ট্রকে যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, সেই রাষ্ট্রকে যদি আপনার জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যা কোনোদিনই যাবে না। আজকে তাজমেরি আপা বলেছেন যে রাজনীতির বাইরে থেকে এগুলো করতে হবে। কে করবে? কে দেখবে? কে শাস্তি দিবে? কে বিচার করবে? কারা বিচারের আওতায় নিয়ে আসবে? এই যে দেখবেন, এই সাধারণ একজন শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায়, তাকে কেস করতে গিয়ে তাকে বলছে এখানে টাকা দাও, এখানে টাকা দাও, এখন টাকা দেয়। এটাই চরিত্র, এটাই এখন বাংলাদেশের সত্য। দিস ইজ দ্য ট্রুথ। সে বাদী, তার 9 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, গণধর্ষিতা হয়েছে, তার কেস করতে গেলে তাকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হবে। কোথায় যাবেন আপনারা? আমরা যাব কোথায়? এখানে তো যাওয়ার জায়গা সাধারণ মানুষের কোথাও নেই। আর আমি সেই জন্যই বক্তব্য দীর্ঘ করব না। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বিশ্বাস করি, বলতে চাই,
মরার আগে আমাদের মরে যাওয়া ঠিক নয়, আমাদের মরার আগে মরা ঠিক নয়। এটা কেন আমরা মরে যাওয়ার আগেই মরে যাচ্ছি? কেন আমরা ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে সবাই ঘরে ঢুকে থাকার চেষ্টা করছি? ঘরে ঢুকে থাকলে আমরা বাঁচবো না। আর ওই যে অনেকে মনে করেন যে এখন তো বিএনপিকে ধরছে, ঐক্যফ্রন্টকে ধরছে, ওরাই ধরুক, আমরা বেঁচে যাব। বাঁচলো না তো এবার তো কেউ বাঁচলো না, শুধু বাঁচে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন আপনার সব ইহুদিদের মারতে শুরু করলেন, তখন আপনার অন্যান্য দলের লোকেরা মনে করলেন যে ইহুদিদের মারছে, আমার তো কিছু হচ্ছে না। কিছুদিন পরে ইহুদি শেষ করে যখন অন্যান্য ধরলেন, তারা মনে করলো যে কমিউনিস্টদের ধরছে, আমাকে তো ধরছে না। এরপরে যখন অন্যান্যদের ধরা শুরু করলেন, সাংবাদিকদের ধরা শুরু করলেন, তখন আর তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকলো না। এই অবস্থা হয়েছে বাংলাদেশের। আজকে আমার যেটা আহ্বান সবসময় আমি করে আসছি, আমি বলছি, আমার নয়, গোটা জাতির আহ্বান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে আছেন। আমরা সবাই জানি একটা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে তাকে শুধুমাত্র এই নির্বাচনে তিনি যদি অংশগ্রহণ করতে না পারেন, রাজনীতিকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে সেখানে একটা নির্জন কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে। নির্জন মানে কি? একেবারেই নির্জন। এখানে আর কোনো বন্দী নেই, পরিত্যক্ত, একা একা তিনি আছেন সেখানে। এটা কি তার প্রাপ্য? তিনি জামিন পেয়েছেন, সে জামিন তাকে দেওয়া হবে না। একটা পর একটা মিথ্যা মামলা তার উপরে দেওয়া হচ্ছে। কিন্তু সারা দেশে আজকে আসামির সংখ্যা কত জানেন? এখন পর্যন্ত আমরা যা পেয়েছি 27 লক্ষ। মামলার সংখ্যা হচ্ছে 98,000। এগুলো ডকুমেন্টস আছে আমাদের কাছে, আমাদের কাছে সব তথ্য আছে, এফআইআর গুলো আছে। আপনার এই যে বললেন যে মহিলার কথা, পারুল বেগম, যে আপনার সুবর্ণচরে, তার অপরাধটা কি ছিল? সে একটা তার যেটাকে পছন্দ করে, সেই পছন্দনীয় মার্কায় সে ভোট দিতে চাইবে, ভোট দিতে চেয়েছে, এটাই তার অপরাধ। আমার এলাকার কনস্টিটিউয়েন্সিতে একজন মহিলা, তিনি আমার এজেন্ট ছিলেন, মহিলার এজেন্ট ছিলেন। নির্বাচনের পরে যেহেতু সে এজেন্ট ছিল, শেষ মুহূর্তে বসে লড়াই করেছে। তার স্বামীকে ওই রাত্রে ধরতে এসছে, তার স্বামীকে ধরতে না পেয়ে তার ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। সেই মহিলা ধরেছে, পুলিশের গাড়ি ধরেছে, সমস্ত গ্রামের মহিলারা এসে গাড়ি ধরে ফেলেছে, তাকে মেরে তার দুটো হাত থেতলে দিয়েছে। আমি যখন আপনার গেলাম সেখানে দেখতে কিছুদিন আগে, তার দুটো হাতই আপনার একেবারে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, ক্ষত বিক্ষত। ওই অবস্থায় সে আমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এসছে। বলছে, আমি ভয় পাইনি স্যার, আমি এই লড়াই লড়বো। এবং গ্রামের সব মহিলারা একজুটে বললেন যে আমরা আছি, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। এই যে বিষয়টা, এই থেকে আমাদের ধরতে হবে তাদের এই সাহস, তাদের এই প্রতিবাদ, এটাকেই আমাদের ধরতে হবে। এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে পরাজিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে এবং এখানে আপনাদের জয় হয়েছে, তারা পরাজিত হয়েছে। সুতরাং এখন সাহস নিয়ে আমি আপাকে বলবো, আপা মাঝে মাঝে হতাশের কথা বলছেন, হতাশ আমরা হব না, হতাশ আমরা হইনি। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। আমাদের আফরোজি আপা আমাদের সামনে একটা অনুপ্রেরণা। আমরা দেখেছি নির্বাচনের সময় যখন আমাদের বাঘা বাঘা পুরুষরা কেউ বেরোতে পারেননি, তখন কিন্তু তিনি লড়াই করে চলেছেন আমাদের সামনে। এটা হচ্ছে অনুপ্রেরণা। আমরা সত্যের পথে আছি, আমরা সুন্দরের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি। সুতরাং আমাদের বিজয় অবশ্যম্ভাবী। আমি রবি ঠাকুরের একটা কবিতা সবসময় বলি, আমি আবারও বলতে চাই, দুটো লাইন দিয়ে আমি শেষ করবো আবার। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই পাখা বন্ধ করা যাবে না, লড়াই আমাদের লড়তে হবে। আসুন আজকে আওয়াজের মধ্য দিয়ে আমরা সেই আওয়াজই তুলি যে আমরা সত্যের প্রতিষ্ঠা চাই, বাংলাদেশের গণতন্ত্র চাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মহিলাদের জন্য কাজ করেছেন, আজকে যে মহিলারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, লেখাপড়া শিখছে, সামনে এগিয়ে চলেছে, তার অবদান আছে। অবদান আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি প্রথম আপনার মহিলা মন্ত্রণালয় তৈরি করেছিলেন, সব মেয়েদেরকে সামনে নিয়ে এসেছিলেন। আজকে অনেকে বলেছেন পুরুষ শাসিত সমাজ,
পুরুষ শাসিত বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন নারী শাসিত এবং অত্যন্ত কঠিনভাবে নারী শাসিত। আমি অনুরোধ করব এই জিনিসগুলোর মূল যে জায়গাটা সেখানে আমরা যাই, সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এগুলো বলবো না আজকে, আপনারা এই জিনিসগুলো আনবেন না। সব সময় আপনাদের এগুলো উত্তর তো আমরা দিয়ে দিয়েছি, আপনি ওটার উত্তর পেয়েছেন গতকাল। আমরা ঐক্যফ্রন্ট না চাবে কেন, ঐক্যফ্রন্টের মিটিং এ দিয়ে দেওয়া হয়েছে না, এটা বলে দেওয়া হয়েছে, চিঠিয়ে দেওয়া হয়েছে আজকে, সেটা আপনার পত্রিকা দিয়েছেন। তো এটা ঠিক না। আমি যে বিষয়ে আলোচনা করছি সেটাকে আপনারা ডাইলুট করেন না, আমার অনুরোধ আপনাদের কাছে। এটাকে হাইলাইট করুন। আজকে এই ছেলের এই বাচ্চা এই 9 বছরের বাচ্চাটার কাহিনী আজকে লেখেন, যে আপনার সুবর্ণচরের এই পারুল বেগমের এখনো কোনো বিচার হয়নি। আজকে লেখেন যে গতকাল ফতুল্লাতে 20 বছরের একজন তরুণীকে 7 জন মিলে আপনার ধর্ষণ করেছে। লিখুন যে আপনার খুলনায় ক্লাস 10-এর একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এগুলো লিখুন, এগুলো সামনে আনুন। এই ভয়াবহ যে আপনার একটা ব্যাধি, ভয়াবহ একটা আপনার যে কথা বলেছেন যে উইপন, পলিটিক্যাল উইপন ইউজ করছে, এগুলোর কথা সামনে আনুন। দেশটাকে বাঁচান, জাতিকে বাঁচান। সমস্যা আজকে জাতির, সমস্যা বিএনপির না। আজকে আমি মনে করি যে এই সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জাতির। আপনার অধিকার চলে যাচ্ছে, আপনার গণতন্ত্র চলে যাচ্ছে, আর আমরা বলছি বিএনপির সমস্যা। ইটস নট বিএনপির প্রবলেম, ইটস এ প্রবলেম অফ দ্য নেশন। এটা বোধ আনেন। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র, আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। বিএনপি ইজ ইউনাইটেড, বিএনপি উইল ফাইট টু দ্য লাস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ।